মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আজও আবার মিটিং আছে নাকি? না না, আজ আর মিটিং ফিটিং কিছু নেই। কালকের মিটিং এ ঘেমেছিলাম খুব। পাঞ্জাবিটা একটু ময়লা হয়ে গেছে, কেচে না রাখলে দাগ ধরে যাবে। শোন বউ, আজ একটা নতুন কাজে বেরোচ্ছি। যদি রাত্রে না ফিরি তবে সকাল বেলায় বেলগেছে থানায় কিংবা হাসপাতালে একবার খোঁজ করিস আমার। কি কি বললে তুমি? বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক সুবোধ ঘোষের জন্ম 14 সেপ্টেম্বর 1909 খ্রিস্টাব্দ, মৃত্যু 1980 খ্রিস্টাব্দের 10 মার্চ। তিনি লিখেছেন অসংখ্য ছোট গল্প ও উপন্যাস। তাঁর লেখা গল্প থেকেই তৈরি হয়েছে অনেক হিন্দি ও বাংলা চলচ্চিত্র। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন তাঁরই লেখা গল্প অলিক। গল্প পাঠে রূপন দাশগুপ্ত। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। তারিণী মিত্তির রোডে সবচেয়ে বড় লাল রঙের বাড়িটায় ঢোকার দরজার মাথায় শালুর কাপড় দিয়ে মোড়া আর লতা পাতা দিয়ে সাজানো একটা মাচানের ওপর সানাই বাজছে সন্ধ্যাবেলা। আজ গগনবাবু ছোট মেয়ের বিয়ে। ওহে, এদিকে লুচির ডালাটা একটু নিয়ে এসো। আগে যাই। আরে না 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 না, এত খেতে পারি না। কম কটা তো হলো না। না না, সে হবে না, আর কটা লুচি নিতেই হবে। গগনবাবুর মেয়ের বিয়েতে আজ পৃথিবীর মানব জাতিকে মোটামুটি 3 শ্রেণীতে ভাগ করে ফেলা হয়েছে। প্রথম হলো যারা ফরাস পাতা আসরে বসবেন এবং তেতলা ছাদে বসে খাবেন। দ্বিতীয়, অল্প সংখ্যক বাছাই করা যারা চেয়ার পাতা আসরে বসবেন এবং হল ঘরের ভেতরে বসে খাবেন। তৃতীয়, যারা এই 2 আসরের কোনো আসরেরই নয়, অর্থাৎ নিমন্ত্রিতই নয়, যাদের খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং ধরতে পারলে যাদের সোজা টেনে নিয়ে ঘা কতক ভালো শিক্ষা দিয়ে একেবারে ফটক পার করে দিতে হবে। তাছাড়া চারদিকে ঘুরে নজর রাখছিল একটা ভলান্টিয়ার দল, বাছাই করা স্যান্ডোমার্কা ছেলের দল হাবুল, আলোক, অশেষ আর বঙ্কু, আর নেপাল। নেপালের চেহারাটা সত্যি স্যান্ডো গোছের। হাত দুটি বেশ মাস্কুলার। হাবুল, আলোক, অশেষ আর বঙ্কু চেহারার দিক দিয়ে যাই হোক না কেন, ওরা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়েছিল। একের পর এক অতিথিরা আসছেন। এর মধ্যে ঢুকলেন গগনবাবুর কারবারের যিনি মুরব্বী এবং মহাজন, সেই দত্তবাবু। ওনাকে দেখেই নেপাল এগিয়ে এসে বলল, আগে আপনাকে তো ঠিক। আরে নেপাল, কি করো, উনি যে মিলের দত্তবাবু। স্টুয়ার্ট অ্যান্ড মিলারের পারচেজিং এর অধ্যক্ষ বিরাটকায় দত্তবাবু হাঁটু পর্যন্ত লম্বা ফ্লানেলের একটা আলখাল্লা গোছের জামা গায়ে। নেপাল ভুল লোককে ভুল কথা বলে ফেলছে বুঝে মাথা নিচু করে সরে পড়ে। দত্তবাবু একটু নড়ে চড়ে বসে মুখে একটা পান তুলে নেন। কথাটা হয়তো ওনার কানে পৌঁছয়নি এমন একটা ভান করেন। দত্তবাবুর সাথে কুশল বিনিময় করে গগনবাবু নেপালকে নিয়ে এগিয়ে যান। আরে তোমরা কি করছো? একটু বুঝে শুনে কথা বলতে হবে তো। যেমন উড়ো কাক তাড়াতে হবে, তেমন যিনি যেমন তাকে তো তেমন সম্মানও দিতে হবে। ভুল করে কাউকে অপমান করে ফেললে যে আমার মান সম্মান নষ্ট হবে বাছা। আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আমার সব দিকে নজর রাখছি। আপনি বরঞ্চ বিয়ের আসরের দিকটা দেখুন। গগনবাবু প্রসন্ন মনে এগিয়ে যান বিয়ের মণ্ডপের দিকে। নিমন্ত্রিতদের ভিড় বাড়তে থাকে। বড় পিসে মশাই এবং নমামা একটু বেশি করে সাবধান হতে থাকেন। স্যান্ডোর দলও বিয়ে বাড়ির নানা দিকে ঘুরে ফিরে কড়া নজর রাখতে থাকে। অনাহত কোনো দুর্দান্ত লোভী
যেন কৌশলে কোনো মতেই কোনো আসরে ঢুকে পড়তে না পারে। এত ভিড়ে মানুষ চেনা যে বড় দায়। ওটাই তো আসল কাজ হে। মানুষ চিনতে হবে। চেনা অচেনা, ফর্সা, কালো, বৃদ্ধ, তরুণ, প্রত্যেকেরই শুধু বাহিরটা দেখে ভিতরটা বুঝে ফেলতে হবে। এই কঠিন দায়িত্ব তবু খুবই নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন বড় পিসে মশাই আর নমামা। প্রবেশ পথের মাঝখানে টিকিট চেকারের মতো পথটা আটক করে দাঁড়িয়েই থাকেন বড় পিসে মশাই আর নমামা। দুজনেই বিস্মিত হয়ে লক্ষ্য করছিলেন একটা লোক ফটকের কাছে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি দিয়ে চারদিকে একবার তাকিয়ে নিল, তারপর ধীরে ধীরে হেঁটে এসে ফরাস পাতা আসরে ঢুকে পড়ল। এখন আবার ফরাস পাতা আসরের ভেতর থেকে লোকটা বের হয়ে এদিকেই আসছে, চেয়ার পাতা আসরের দিকে যাবার জন্য। লোকটাকে দেখে বড় পিসে মশাই বলল, এ আবার কেমন মানুষ, বোঝা যাচ্ছে না মোটে। বেশভূষা আর চেহারায় যেন মিল পাই না। বটে। আরো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দুজনে দেখেন লোকটাকে। দোহারা চেহারার লোকটা একটু কম বয়সের মনে হয়েছিল, কিন্তু কাছে আসতেই কপালের রেখাগুলোর দিকে তাকিয়ে দেখা গেল যে বয়সটা অন্তত 40-45-এর কম নয়। মাথার চুল খুবই কালো আর গায়ের রঙও বেশ কালো। সাজটা কিন্তু ধবধবে সাদা, গিলে করা আদ্যির পাঞ্জাবি, ফরাসডাঙ্গা ধুতি, পায়ে সাদা চামড়ার নাগরা। কোঁচাটা পাঞ্জাবির পকেটে গোঁজা, থরে থরে কুচি করা কোঁচার প্রান্তভাগ জাপানি পাখার মতো পকেটের ভেতর থেকে বাইরে উঁকি দিয়ে রয়েছে। না 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 না, বাধা দিতে হবে, প্রশ্ন করতে হবে এবং একটু পরীক্ষা করে দেখতে হবে লোকটা কোন শ্রেণীর মানুষ। ফরাস পাতা আসর ছেড়ে চেয়ার পাতা আসরের দিকেই বা যেতে চাইছে কেন? কিন্তু কিভাবে, কোন কথা বলবেন এবং কেমন করে বাধা দেবেন ভেবে ঠিক করে উঠতে পারছিলেন না বড় পিসে মশাই আর নমামা। লোকটা প্রায় কাছে এসে পড়েছে, কিন্তু বাধা দেবার অথবা লোকটার মনুষ্যত্ব কায়দাটি ঠিক ভেবে উঠতে পারছিলেন না দুজনের কেউই। হঠাৎ দুজনেরই চোখে পড়ে লোকটার পিছু পিছু স্যান্ডো দলের 5 জন যেন ছায়ার মতো নিঃশব্দে অনুসরণ করে আসছে। মাস্কুলার নেপাল তার হাতুড়ির মতো হাত তুলে একটা ইশারা করলো। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে দাঁড়ালেন বড় পিসে মশাই আর নমামা, কারণ নেপালের ইশারার অর্থটা ভালো করেই তারা বুঝতে পেরেছেন। এতক্ষণে একটা লোককে আবিষ্কার করা গেছে যে লোক কোনো আসরেরই লোক নয়। লোকটার পেছন থেকে প্রায় ছুটে এসে নেপাল বড় পিসে মশাইয়ের কানের কাছে হুমড়ি খেয়ে পড়ে, পিসেমশাই, ও পিসেমশাই, ওই লোকটা তো কিছুক্ষণ আগে বড় রাস্তার পানের দোকানের কাছে দাঁড়িয়েছিল আর বঙ্কুকেই তো জিজ্ঞেস করছিল এই বাড়ির ব্যাপারে। বল বঙ্কু, কি বলছিল? হ্যাঁ, আমাকে তো জিজ্ঞাসা করছিল এই বাড়িটা কার বাড়ি, কার মেয়ের বিয়ে, বর আসছে কোথা থেকে, বরযাত্রীরা কি এসে গেছে, এইসব। এ পাক্কা ওই দলে। ওদিকে লোকটা সামনে এসেই অত্যন্ত সহজভাবে হাসতে থাকে এবং মাথা নেড়ে বড় পিসে মশাইকে বলেন, না, গগন দাদার টিকিটেরও আজ দেখা পাওয়া যাচ্ছে না, এতই ব্যস্ত। সঙ্গে সঙ্গে দুচোখ বিস্ফারিত হয়ে ওঠে নমামার। কি বললেন, কি বললেন, কার নাম করলেন? হ্যাঁ? এরপর সেই লোক সারসের মতো গলা বাড়িয়ে দত্তবাবুকে দেখে, ও, আমাদের স্যারও এসে গেছেন দেখছি। বলতে বলতে বড় পিসে মশাইয়ের পাশ কাটিয়ে দ্রুত পদে চলে এসে লোকটা চেয়ার পাতা আসরে প্রবেশ করে এবং বিরাট কায় দত্তবাবুর পাশের চেয়ারে বসেই জিজ্ঞাসা করে, কেমন আছেন? আগে ভালো আছি, আপনি? ভালোই আছি, আপনাদের আশীর্বাদে। বড় পিসে মশাই, নমামা আর স্যান্ডোর দল হতভম্ব হয়ে দেখতে থাকে। লোকটা টেবিলের ওপর থেকে স্বচ্ছন্দে একটা সিগারেট তুলে নিল এবং দত্তবাবুর কাছ থেকেই দেশলাই চেয়ে সিগারেট ধরালো। চেয়ারের ওপর একটু আয়েশ করে কাত হয়ে বসে এবং পা ছড়িয়ে দিয়ে ধোঁয়া ছাড়লো লোকটা। এই অঘ্রাণ মাসের দিনে ফিনফিনে একটা গিলে করা আত্মীর পাঞ্জাবি। অদ্ভুত। কিরকম বুঝছেন পিসেমশাই? না হে, কিছুই তো বুঝতে পারছি না।
বোধহয় স্টুয়ার্ড অ্যান্ড মিলারের পারচেজিং ডিপার্টমেন্টের সিনিয়র গ্রেডেরই কেউ হবে, নইলে দত্তবাবুর সঙ্গে এতটা মাখামাখি। কিছুই বলা যায় না দাদা, অলিক চেনা বড় কঠিন। কিন্তু কি করা যায় বলুন দেখি। বড় পিসে মশাই আর স্যান্ডো দলকে এই বিমূঢ় অবস্থা ও সমস্যা থেকে আপাতত মুক্তি দিলেন স্বয়ং গগনবাবু। হাত জোড় করে চেয়ার পাতা আসরে বসে থাকা বিশিষ্ট সজ্জনদের খাবার জন্য আহ্বান জানালেন। আসুন আসুন আপনারা, ওই দিকে আপ্যায়নের জায়গা। আয়োজন তো বেশ ভালোই করেছো হে গগন। সবই আপনাদের আশীর্বাদে। মেয়েটাকে আমার আশীর্বাদ করে যাবেন কিন্তু। আসুন আসুন আসুন। নিমন্ত্রিত ভদ্রলোকেরা একে একে উঠে হলঘরের ভেতর টেবিল পাতা খাবারের আসরে গিয়ে বসলেন। ফ্লানেলে ঢাকা বিরাট কায় দত্তবাবুর সঙ্গে গল্প করতে করতে গিলে করা আদ্যির পাঞ্জাবিও উঠে গিয়ে খাবার টেবিলে বসল। হতাশ হয়ে পড়ল স্যান্ডো দল। না, আর কোনো আশা নেই। লোকটা অলিক নয় বলেই বোঝা যাচ্ছে। না হে, তবু নজর রাখো, চাল চলনেই ধরা পড়ে যাবে যত পাকা অলিক হোক না কেন। এক্ষুনি আশা ছেড়ে দিও না নেপাল। হলঘরের বিশেষ খাবারের আসরে বিশিষ্টদের খাওয়া প্রায় শেষ হয়ে আসে এবং দই সন্দেশও পরিবেশন করা হয়ে যায়। তবু নজর রাখছিলেন বড় পিসে মশাই, নমামা আর স্যান্ডোর দল হলঘরের দরজায় দাঁড়িয়ে। কারণ সেই লোকটা, সে গিলে করা আদ্যি তখনও এক মনে হাত চালিয়ে লুচি দিয়ে মাছের কালিয়া খেয়ে চলেছে। মাছের কালিয়া শেষ করে দইয়ের খুঁড়ি কাছে টেনে নিয়ে গিলে করা আদ্যি পরিবেশক পটলদার মুখের দিকে তাকিয়ে অল্প একটু হেসে রান্নার সুখ্যাতিও করে। এই মাছের কালিয়াটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। এইবারে দইয়ের পালা। গিলে করা আদ্যির ভাষা শুনে খাইয়েরা কৌতুক অনুভব করে। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে স্যান্ডোর দল, বড় পিসে মশাই আর নমামা। চোখে সন্দেহ আরো বাড়তে লাগলো। এক্ষুনি ব্যাটাকে ঘাড়ে ধরে তুলে নিয়ে আসে, আর দেরি করা চলে না। বড় পিসে মশাই নমামার দিকে তাকিয়ে, আপনি কি বলেন? আর ওসব করে লাভ কি? সন্দেশ পর্যন্ত শেষ করে ফেলেছে, বাকি আছে আঁচানো। কিন্তু এরকম একটা জোচ্চরের গায়ে একটা টোকা পর্যন্ত না মেরে বেমালুম ছেড়ে দেবেন? কখনো না। আছে নিক, তারপর লোকজনের সামনে হল্লা না বাঁধিয়ে বরং একটু আড়ালে গিয়ে একটু বাগে পেয়ে নিয়ে তারপর। দরজা ছেড়ে বাইরে চলে যায় স্যান্ডোর দল, বড় পিসে মশাই আর নমামা। এবং খাওয়া শেষের পর আঁচানো শেষ করে গণ্যমান্যের দলও আবার বাইরের রোয়াকে চেয়ার পাতা আসরে এসে ভিড় করতে থাকেন। কেউ পান চিবন, কেউ ঢেকুর তোলেন, কেউ বা সিগারেট ধরান। যার সঙ্গে যার খুশি গল্পে ও বার্তালাপে মেতে ওঠেন। সকলেরই কথায়, আচরণে, হাসিতে এবং চাঞ্চল্যে একটা বাঁধ ভাঙা অবস্থা। গিলে করা আদ্যিও চারদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে কি যেন দেখে। সাদা নাগরা জোড়ার ভেতর তার কালো কালো পা জোড়া ঢুকিয়ে নিয়ে কিসের জন্য যেন প্রস্তুত হয়। একটা হুল্লোড় জেগে ফরাস পাতা আসরেও তেতলার ছাদ থেকে একটা খাইয়ের দল খাওয়া শেষ করে এঁটো হাতে নেমে আসছে সিঁড়ি ধরে। ফরাস পাতা আসরের প্রতীক্ষমান দলটা মুহূর্তের মধ্যে জীবন্ত হয়ে এবং প্রায় দৌড়ে গিয়ে নামন্ত জনতাকে যেন চার্জ করে। এঁটো জনতার গায়ের উপর দিয়ে খাইয়েদের দ্বিতীয় ব্যাচ মরিয়া হয়ে তেতলার দিকে ছুটে উঠতে থাকে। চারিদিকে একটা হই হই শব্দের অরাজকতা, সব দিকে যেন বেশ একটা বেসামাল ভাব। দূরের গেটের দরজার দিকে তাকিয়ে গিলে করা আদ্যির চোখ দুটো ঝকঝক করে, যেন মুক্তির পথ এতক্ষণে প্রস্তুত। ফটক লক্ষ্য করে সবেগে দৌড় দিল গিলে করা আদ্যি। কিন্তু কয়েক পার বেশি আর দৌড়তে হলো না। নিকটেই একটা থামের আড়াল থেকে চিতে বাঘের মতো এক লাফে গিয়ে এলো নেপাল এবং দুটি মাস্কুলার হাতে জড়িয়ে ধরল গিলে করা আদ্যির কোমরটা। তবে রে, কোথায় পালাবি? তারপরেই প্রচন্ড একটা প্যাঁচ দিয়ে শানের উপর পটকে চেপে ধরল গিলে করা আদ্যিকে
এপাশ আর ওপাশ থেকে মুহূর্তের মধ্যে ছুটে এলো বঙ্কু, হাবুল, অশেষ আর আলোক। হন্তদন্ত হয়ে ছুটে এলেন বড় পিসে মশাই আর নমামা, ঘুষি পাকিয়ে এবং চোখ পাকিয়ে। ওকে ছাড়বে না নেপাল, ছাড়বে না। বাটা চালাকি পেয়েছে না? ধরে থাকো, ধরে থাকো। কি করেন, কি করেন আপনারা? আগে হাত দুটোকে শক্ত করে দুমড়ে ধরো নেপাল, যেন কোমর থেকে ছুরি বের করতে না পারে। নেপাল, এই নেপাল, একবারে যেন পালাতে না পারে। ধরে থাকো, ধরে থাকো। গিলে করা আদ্দির হাত দুটোকে মুচড়ে পিঠের ওপর চড়িয়ে দিল নেপাল। গিলে করা আদ্দির বড় বড় চুলের ঝুঁটি ধরবার জন্য হাত কাঁপাতে থাকে নমামা, এবং বঙ্কু একটা চড় তুলে ধরে তার লম্বা হাতে। কিন্তু ঘটনাটা এত তীব্র, দ্রুত জমে উঠতে গিয়েও হঠাৎ একটা বাধা পেল। বিরাট কায় দত্তবাবু তার ফ্লানেলে ঢাকা ভুঁড়ির ওপর হাত চেপে হন্তদন্ত হয়ে ছুটে এসে দাঁড়ালেন। ছি 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 ছি, কি কুৎসিত ব্যাপার! ভদ্রলোককে তোমরা এরকম! গিলে করা আদ্দিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় নেপাল। ভদ্রলোক নয় স্যার, এটা একটা অলিক। অলিক? তার মানে? নেমন্তন্ন হয়নি, অচেনা অজানা লোক ভাঁওতা দিয়ে সাঁটিয়ে খেয়ে নিয়ে সটকে পড়ছে স্যার। গিলে করা আদ্দি দুহাত দিয়ে নাক, মুখ ও কপাল চেপে যেন শুধু পিঠের ওপর সব মার বরণ করবার জন্য তৈরি হয়ে মাটির ওপরে বসেছিল। ধূর্ত শেয়াল যেমন চাষার লাঠির সামনে গুটিসুটি হয়ে মরার ভান করে পড়ে থাকে, গিলে করা আদ্দির আরো কাছে গিয়ে সে দত্তবাবু দাঁড়ালেন এবং দুহাত তুলে সকলকে বললেন, সরে যাও, সরে যাও তোমরা, যেতে দাও, যেতে দাও ওনাকে। দুটো খেয়েছে, এই তো, তাতে কি হয়েছে? যেতে দাও, কিছু বলো না। কাউকে কিছু বলতে হলো না। গুটিসুটি গিলে করা আদ্দি হঠাৎ চাঙ্গা হয়ে এবং শটান দৌড় দিয়ে ফটক পার হয়ে যেন তারিণী মিত্তির রোডের বাতাসের সঙ্গে মিশে যায়। অঘ্রাণের রাতে উল্টোডিঙির খালের ওপর ছোট ছোট কুয়াশা স্তবক ভাসে। তারিণী মিত্তির রোড এখান থেকে অনেক দূরে। খালের পাশে পাশে পথ ধরে হেঁটে চলেছে অলিক, গিলে করা আদ্দির পাঞ্জাবি, ফরাসডাঙ্গা ধুতি আর সাদা নাগরা দিয়ে তৈরি লোকটা। মুচিদের ছোট বস্তিটা ডাইনে রেখে আরো কিছু দূর গিয়ে অলিক একবার থামে। পথের পাশে একটা টিউবওয়েলের পাম্পের হাতলটা ধরে চাপ দেয়। বেশ জোর লাগে এবং জোর দিতে গেলে ঘাড়ের মাংসপেশিগুলিও থরথর করে। টিউবওয়েল থেকে আজলা করে জল তুলে ঘাড়ের দুপাশে জল দিয়ে মালিশ করে। সবই ভুলে গিয়েছিল অলিক। এতক্ষণে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে। সন্ধ্যাটা একেবারে হাত দুটোকে বলির পাঁঠার ঠ্যাঙের মতো মুচড়ে একেবারে পিঠের উপর তুলে দিয়েছিল। আজ বড় বাঁচান বেঁচে গেছি। জলে ভেজা হাত মুছে তারপর আবার চলতে থাকে অলিক। সোজা রাস্তা ছেড়ে ডাইনে আরো ছোট এবং গোবর মাখা একটা পথে নেমে পড়ে অলিক। পাশেই মহিষের খাটাল পেছল হয়ে আছে ধরাতল, তবু পিছলে পড়ে না অলিক, স্বচ্ছন্দে চলতে থাকে। এবার দেখা যায় অনেকগুলি খোলার ঘর, মাঝে মাঝে এক একটা দালান বাড়িও আছে। চলতে চলতে একটা সরু গলির মুখে এসে দাঁড়ায় অলিক। ভৈরবতলা সেকেন্ড লেন। গলির ভেতর ঢুকে কয়েকটা ঘর পার হয়েই একটা ঘরের দরজায় কড়া নাড়ে অলিক। সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। কেরোসিনের একটি বাতি হাতে, লাল পেড়ে শাড়ি, টিকালো নাকে নাক ছাবি একটি শীর্ণকায় নারী মূর্তি গৃহাগত অলিকের মুখের দিকে উদ্বিগ্ন দৃষ্টি তুলে তাকিয়ে। আজ আবার এত দেরি করলে যে? এক মুখ হাসি হেসে ঘরে ঢোকে অলিক এবং আদ্দির পাঞ্জাবিটা সাবধানে গা থেকে খুলতে খুলতে উত্তর দেয়, আজকের মিটিং এর ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল বউ, সামলাতে বেশ বেগ পেতে হয়েছে। এমন মিটিং এ না গেলেই নয়। না গেলে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু আর 5 জনের যে ক্ষতি হয় বউ।
ছাড়া পাঞ্জাবিটাকে আস্তে আস্তে মেঝের ওপর রাখে অলিক। নাগরা জোড়া খুলে ঘরের কোণে সযত্নে রাখে। কাপড় জামা ছেড়ে গামছা পরে। পালক ছাড়ানো একটা পাখির মতোই দেখায় অলিককে। কতটুকু দেখতে, কত দুর্বল এবং কি রোগা মানুষের শরীর। মিটিং এ মারামারি হয়েছিল বুঝি? হ্যাঁ, না না, হতে দিলাম আর কই। যখন মিষ্টি কথায় কেউ শান্ত হলো না, তখন আচ্ছা করে ধমক দিয়ে দু দলকে দুদিকে সরিয়ে দিলাম। তা কি নিয়ে ঝগড়াটা বাঁধলো? ওই যে সেই কন্ট্রোল নিয়ে। একদল স্বদেশী বলে কন্ট্রোল চাই, আর একদল স্বদেশী বলে চাই না। শেষ পর্যন্ত আমাকেই মাঝখানে পড়ে একটা ওই আপোষ করিয়ে দিতে হলো। আর কি আপোষ হলো শুনি? আপোষ মানে ওই যে ওই মাসে 15 দিন, মাসে 15 দিন, হ্যাঁ 15 দিন কন্ট্রোল থাকবে আর 15 দিন কন্ট্রোল থাকবে না, তারপর আবার 15 দিন কন্ট্রোল, এইরকম আর কি। দুদলই খুব খুশি, বুঝলে। কুলুঙ্গি থেকে এক টুকরো কাপড় কাচা সাবান তুলে হাতে নেয় অলিক এবং একটা নারকেলের মালা নেড়ে চেড়ে দেখে। এ হে, সোডা যে তোর কাঁথা কাচতেই একেবারে শেষ করে দিয়েছিস বউ। এখন আমি কি করি বলতো? এই মাঝরাতে আবার কাছাকাছি আরম্ভ হলো। মরণ আমার। এক হাতে জলের বালতি এবং এক হাতে একটা লোহার রড নিয়ে অলিক দরজার দিকে এগিয়ে যায়। গলি পার হয়ে পাকা রাস্তার কিনারা থেকে একটা হাইড্রেন্টের মুখ খুলে জল আনতে হবে। যেতে যেতেই বলে, স্বদেশী বেটাদের ধস্তাধস্তির মধ্যে পড়ে জামা কাপড়ে বেশ ময়লা লেগেছে বউ। এক্ষুনি কেচে না রাখলে দাগগুলো পেকে যেতে পারে। কাল আবার মিটিং এ যাওয়ার সময় যাতে। কাল আবার মিটিং আছে নাকি? আছে আছে, এই অঘ্রাণ মাসের মধ্যেই আরো 4টে মিটিং এর দিন আছে। তারপরেই কিছুদিন আবার রেহাই পাওয়া যাবে। তাহলে এই অঘ্রাণ মাসের মধ্যে আমার মরণ হবে। চিতের জন্য কাঠ জোগাড় করো। আচ্ছা, তুই এত ঘাবড়াচ্ছিস কেন বল দেখি? এই মাসটা শুধু মিটিং করেই যদি কাটিয়ে দাও তো ক্লাবে যাবার ফুরসত পাবে কখন? আর পাওনা কমিশনের টাকাগুলোই বা আনবে কখন? ঘরে দুকুড়ি ঘুঁটে পর্যন্ত নেই যে পোড়া কপালে আর একটু আগুন দেব। মুচি মাগিদের কাছে হাত পেতে ধার করে মরছি, আর দেবে না বলে দিয়েছে। এই মাসটা চালাবো কি করে? আস্তে কথা বল না বউ, অবুঝ হোসনি। চালিয়ে নেব, এই অঘ্রাণ মাসটা কোনো মতে চালিয়ে নে। শুনেছি পৌষ মাসে কোনো মিটিং এর তারিখ হয় না। এই মাসটা শেষ হলেই ক্লাবে যাব আর কমিশনও নিয়ে আসব। লাল পেড়ে শাড়ি, টিকালো নাকে নাকছাবি, শীর্ণকায় নারী মূর্তি অলিকের মুখের দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম হয়ে যায়। চোখের দৃষ্টিটাও কেমন যেন মমতা মন্থর হয়ে ওঠে। মনে মনে বলে, এমন মানুষকে গঞ্জনা দিয়ে আর লাভ কি? 10 জনের উপকার করবার শখে এমনই মেতে আছে যে নিজের হাঁড়ির জন্য দুমুঠো চাল ডালের পয়সাও রোজগার করে আনবার সময় পাচ্ছে না। সময় মতো ভাত পায় না, পেলেও পেট ভরার মতো হয় না। পুজো পার্বণের দিনেও দুটো ক্ষীর ছানার জিনিস পেটে পড়ে না। তবু কি মানুষটা কোনোদিনও মনের দুঃখে একটু রাগ করলো? ভগবানের যেন চোখ নেই, নইলে এমন মানুষ কষ্ট পায়। ঈশ্বর। আদুর্গা, রোগা এতটুকু একটা শরীর, পরিধানে ছোট একটা গামছা, এক হাতে একটা লোহার রড এবং আর এক হাতে বালতি হাতে দাঁড়িয়েছিল অলিক দরজা চৌকাঠের কাছে। অলিককে যেন নতুন করে চিনবার চেষ্টা করছে তার 20 বছরের জীবন সঙ্গিনী এই লাল পেড়ে শাড়ি আর টিকালো নাকছাবি। 20 বছর ঘর করেও মানুষটাকে যেন সে ঠিক চিনে উঠতে পারেনি। তাই মাঝে মাঝে ভুল হয়। সে শান্ত স্বরে জিজ্ঞেস করে, মিটিং থেকে কিছু খেয়ে ফিরেছ তো? না। তাহলে দুমুঠো চাল ফুটিয়ে দি। আরে না 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 না, ওসব কিছু করিসনি। তুই তো জানিস মিটিং এ গেলে আমার খিদে মরে যায়, এখন খেলে অসুখ করবে। জল আনতে বের হয়ে যায় অলিক।
মেঝের ওপর মাদুর পেতে এবং মাথার নিচে ছোট একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি গুঁজে দিয়ে শীর্ণকায় লাল পেড়ে শাড়িও শুয়ে পড়ে নিশ্চিন্ত মনে। অঘরে ঘুমিয়ে পড়তেও আর দেরি হয় না। ভোরবেলা ভৈরবতলা সেকেন্ড লেনে অলিকের ঘরের দরজার বাইরে একখণ্ড তক্তার ওপর কাপড় কাচার শব্দ আছাড় খেয়ে পড়তে থাকে। তার ওই আদ্দি কাপড় জামার ধবধবে সাদার ওপর একটুও ময়লার দাগ সহ্য করতে পারে না অলিক। একেবারে নোংরা করে দিয়েছে। এখন শুধু এক দফা সাবান কাচা করে পাঞ্জাবি আর ধুতিটাকে খুব হালকা নীলের জলে চুবিয়ে রাখতে হবে। সকাল হতেই আরম্ভ হবে আবার। এ কাজেও অলিক হাতটা পাকিয়েছে ভালো। ভোরে ঘুম ছেড়ে উঠেই সবার আগে একটা কাঠের গামলায় রিঠে ভিজিয়ে রাখে। তারপর কাঁচা পাঞ্জাবি আর ধুতিটাকে এক দফা ছায়ায় এবং আর এক দফা রোদে শুকিয়ে নিতে হয়। একটি আদ্দির পাঞ্জাবি, একটি ফরাসডাঙ্গা ধুতি ছাড়া আর একটি বস্তু আছে, একখানা মলমলের উড়নি। যেদিন একেবারে ভদ্র হতে হয় সেই দিন মলমলের উড়নিটাও সে নেয়। ইস্ত্রি করা শেষ হয় দুপুরের মধ্যে এবং বিকেল হলেই আরম্ভ হয় গিলে করা। গিলে করা যখন শেষ হয় তখন সন্ধে হবার আর বেশি বাকি থাকে না। সন্ধেটাই তো আসল সময়। সকাল থেকে বিকেল পর্যন্ত যেন একটা ঘুমের মধ্যে কাজ করে অলিক। সত্যি করে জেগে ওঠে তখন সন্ধে প্রদীপ যখন জ্বলে ওঠে ঘরে ঘরে। রাতের আলো তবু সহ্য করতে পারে অলিক, দিনের আলো একেবারেই না। সকালে বা দুপুরে ঘরের বার হলেই চোখে কেমন ধাঁধা লাগে। ওর কাছে দিনের বেলাটাই হলো রাত্রির মতো এবং রাত্রিটা হলো দিন। সারা দিনমান ঘরের মধ্যেই আবদ্ধ থাকে অলিক, বের হবার দরকারও হয় না। যেমন বাইরে তেমনই ঘরে। অলিক একেবারে খাঁটি অলিক। বাইরের জগৎ ওকে চেনে না এবং ভৈরবতলা সেকেন্ড লেনের অলিকের 20 বছরের জীবন সঙ্গিনী একমাত্র সেই বোধহয় শুধু স্মরণ করে রেখেছে গামছা পরা ওই হাড়সার রোগা মানুষটার দেশ কোথায়, নাম কি এর, বাপের নামটাই বা কি। বাড়িওয়ালা জানে ওর নাম নোটবিহারী, লেনের বাসিন্দারা জানে লোকটা হলো হরিপদ, মুদি জানে উনি হলেন মহাদেব বাবু, আর পুলিশের খাতায় যে কত নামে লোকটার পরিচয় লেখা আছে তারই অত্তা নেই। এক একটা ঘটনার পরেই নাম হারিয়ে ঠিকানা হারিয়ে একেবারে নতুন একটা নামে যেন পুনর্জন্ম লাভ করে এসেছে অলিক, একেবারে নতুন একটা ঠিকানায়। সরকারি হাতকড়া ও পরোয়ানা মাসের পর মাস ও বছরের পর বছর শুধু খুঁজে খুঁজে হয়রান হয়েছে। ধরা পড়েনি অলিক। কে ধরবে তাকে, যার নাম এত নম্বর ও ঠিকানা এত ক্ষণস্থায়ী? আসানসোল থেকে মগরাহাট, তারপর কিছুকাল কলকাতার শ্যামবাজারে, কিছুদিন রিষড়ে, তারপর নৈহাটি ও অধুনা এই ভৈরবতলা সেকেন্ড লেন। পালাতে পালাতে এবং লুকোতে লুকোতে এমনি করে 20টি বছর কাটিয়ে দিয়েছে অলিক। বছর কয়েক আগেও মানুষটার বয়স যখন আরো কম ছিল এবং শরীরটাও এত রোগা ছিল না, তখন মাঝে মাঝে দিন কয়েকের জন্য ঘর থেকে উধাও হয়ে যেত। ফিরে আসতো কিছু কাপড় চোপড়, কিছু বাসনপত্র, কিছু টাকা পয়সা এবং কিছু সোনার উপর টুকরো টাকরা সঙ্গে নিয়ে। লালপেড়ে শাড়ি জানতো তার স্বামী মফস্বলে অর্ডার সাপ্লাইয়ের কাজ করে ফিরে এলো। এছাড়া আর কিছু জানবার সুযোগ দেয়নি অলিক। অর্ডার সাপ্লাইয়ের কাজটা ছেড়ে দেবার পর এবং শ্যামবাজারে এক গলিতে এসে বাসা নেবার পর কয়েকটা বছর প্রতি রাত্রেই ঘর থেকে বের হতো অলিক এবং ফিরে আসতো রাত শেষ হবার আগেই। লালপেড়ের শাড়ি প্রশ্ন করেছিল, এত রাতে কি কাজ করো তুমি? রাতের অন্ধকারে দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে একবার পিছন ফিরে অলিক জানিয়েছিল, একটা নাইট ডিউটির চাকরি করি রে বউ। কিন্তু জানলেও বুঝতে একটু দেরি হয়েছিল লালপেড়ে শাড়ির। রহস্যময় অন্ধকার সেই নাইট ডিউটিকে সন্দেহ না করে পারেনি। সন্দেহ করতে করতে একদিন কেঁদেও ফেলেছিল লালপেড়ে শাড়ি। সে রাত্রিটা ছিল শিবরাত্রি। আজ কিছুতেই যেতে দেব না। কেন, কি হলো তোর? কিছু বুঝি না মনে করেছো? কি বুঝেছিস?
চরিত্র নষ্ট করা মানে নাইট ডিউটি। এই কথা? আরে আমার চরিত্র থাকলে তো নষ্ট করব। চরিত্র নষ্ট করতে হলে রাতের বেলা ঘর থেকে টাকা নিয়ে বের হতে হয় এবং ফিরে আসতে হয় খালি হাতে, বুঝলি? আমার মতো খালি হাতে বের হলে আর টাকা হাতে ঘরে ফিরলে চরিত্র নষ্ট করা হয় না বউ, বুঝলি এবার? বুঝেছিল লাল পেড়ে শাড়ি এবং আর কোনো বাধাও দেয়নি। আর সন্দেহ করা দূরে থাক, শিবের মতো স্বামীর ঘরমুখ অনুরাগের প্রমাণ পেয়ে সেদিন মনে মনে একটু গর্বিত না হয়েও পারেনি। অনেক দিন আগে সেই নাইট ডিউটির রাজত্বকালেই তালতলায় একটা পুজো বাড়িতে ভিড়ের সঙ্গে মিশে একবার যাত্রাগান শুনতে হয়েছিল অলিককে। অভিমন্যুর মৃত্যুটা দেখবার জন্য নয়, আশেপাশের লোকগুলির পকেটগুলির দিকে তাকাবার জন্যে এবং একটা বাচ্চা মেয়ের গলার সোনার হারটার ওপর কারবার করবার জন্য। আমি কোন চক্রবুহে আটকে পড়িয়াছি, এইখান হইতে কি নিস্তার নাই মা? অভিমন্যুর মৃত্যুর সময় ভিড়ের চোখগুলি একটু ঝাপসা হয়ে উঠতেই কারবার শেষ করে সরে গেল অলিক। চলে যাবার সময় চোখে পড়ল অলিকের অভিমন্যুটা এরই মধ্যে উঠে এসে সাজঘরের কাছে দাঁড়িয়ে চা খাচ্ছে আর হাসছে। আসরের লোকগুলো কিন্তু তখনও চোখের জল মুছছিল। দেখতে ভালোই লেগেছিল অলিকের। এই তো একটা খাঁটি মানুষের জীবন। যাত্রার অভিমন্যুর মতো আসরের ভিড়কে কাঁদিয়ে দিয়ে সরে পড়ো এবং হেসে হেসে চা খাও। খুব সম্ভব সংসারটাকে একটা যাত্রাগানের আসর বলেই ধরে নিয়েছে অলিক। যাত্রার অভিমন্যুর মতো পালা শেষ করেই অনায়াসে হেসে হেসে চা খেতে পারে। কোনো আক্ষেপ নেই অলিকের মনে। তার কাজের আঘাতে কে বঞ্চিত হলো, কে দুঃখ পেল, আর কে হায় হায় করে উঠল, পিছন ফিরে তাকিয়ে দেখবার কোনো কৌতূহল নেই। যা হলো তা পেছনেই পড়ে রইল। স্মৃতির বোঝা নামে কোনো বালাই নেই অলিকের জীবনে। আজ পর্যন্ত কোনো কাজের জন্য এক বিন্দুও অনুতাপ হয়নি। ওর হৃৎপিণ্ডটাও যেন নিরেট বরফের চেয়েও সাদা, শক্ত ও ঠান্ডা। কোনো উত্তাপেও গলে না, উত্তাপ লাগেই না বোধহয়। নাইট ডিউটির খাটুনি আর হয়রানির পালা অতীত হয়ে গেছে। সে বয়স নেই আর সেরকম রাত বেরাতে দৌড়াদৌড়ি করে খাটবার সামর্থ্যও নেই। এখন মাঝে মাঝে একটা ক্লাবে যায় অলিক এবং কমিশন নিয়ে ঘরে ফিরে আসে। অনেক জেলের ভাত খাওয়া এক দাগি ও ঘাঘি ওস্তাদের একটি আড্ডা, অলিকের ভাষায় যার নাম হলো ক্লাব। অলিকের ওই ক্লাব মানে মিটিংয়ে যাবার শখ। কে জানে কেন, হয়তো বয়সটা একটু বেড়েছে বলেই উপোস শরীর নিয়ে লাল পেড়ে শাড়ি মাদুরের ওপর পড়ে থাকে এবং দুনিয়ার মিটিংগুলোর ওপর রাগ না করে পারে না। আজ কি তবে ক্লাবে যাবে? না, আজ মিটিং আছে যে। অলিকের এ এক নতুন শখ, যেন পৃথিবীর সঙ্গে একটা নতুন সম্পর্ক পাতাবার শখ। জনতার সঙ্গে একটু মেশবার, পাঁচজনের সামনে গিয়ে বসবার, একটু সম্মান ও সমাদর পাবার শখ। বছরের মধ্যেই এমন এক একটা মাস আসে যখন প্রায় প্রতি রাত্রে পাড়ায় পাড়ায় ঘরের দুয়ারে সানাই বাজাবার লগ্ন দেখা দেয়। দুর্দমনীয় একটা আকর্ষণ আছে এই সানাইয়ের শব্দে। তার উপর চারদিকে একটা লুচি লুচি গন্ধের আলোড়ন। এ লোভ সামলাতে পারে না অলিক। আদ্দি ফরাসডাঙ্গার মলমলে একেবারে সাদাটি হয়ে পৃথিবীর বিয়ে বাড়ির ভিড়ে এসে ঢুকে পড়ে। বিয়ে বাড়ির লুচি সন্দেশে যেন অতিরিক্ত একটা সাধুতা আছে। এই তো সেদিন সুকিয়া স্ট্রিটের সেই অ্যাটর্নির মেয়ের বিয়েতে এক ঘর বড় লোকের সঙ্গে একই খাবারের আসরে বসে খেয়েছিল অলিক। অ্যাটর্নি মশাই অলিকের সামনে এসে হাত জোর করে বললেন, যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করবেন। না 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 না, কোনো ত্রুটি হয়নি, অতি সুন্দর ব্যবস্থা হয়েছে। অত্যন্ত প্রসন্ন চিত্তে অ্যাটর্নি সব ত্রুটি মার্জনা করে দিয়েছিল অলিক। অঘ্রাণের রাতে ভৈরবতলা সেকেন্ড লেনে একটা ঘরের দরজায় একখণ্ড তক্তার উপর কাপড় কাচার শব্দ বাজে, যেন তার বরফের হৃৎপিণ্ড থেকে সব দাগ এক রাতের মধ্যে
ধুয়ে মুছে একেবারে ধবধবে করে দিচ্ছে অলিক। হঠাৎ কাপড় কাচা থামিয়ে কান খাড়া করে অলিক। গলির মুখে ভারী ভারী বুট জুতোর এবং লাঠি ঠোকার শব্দ শোনা যায়। খাটালের দিকে কুকুরগুলো ডাকতে থাকে। এই রে, তবে কি এসে পড়লো ওরা? সর্বনাশ! এক লাফে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অলিক। অঘ্রাণ মাসে আরো 4টে মিটিং এর তারিখ ছিল। এর মধ্যে 3টে মিটিং স্বচ্ছন্দে ও বেশ সাফল্যের সঙ্গে সেরে দিতে পেরেছে অলিক। একটা ভবানীপুরে, একটা টালিগঞ্জে এবং আর একটা শোভাবাজারে। কোনো অসুবিধায় পড়তে হয়নি। আজ হলো অঘ্রাণের শেষ মিটিং এর তারিখ। বড় জোরে সানাই বাজছে পাড়ায় পাড়ায়। বাজারে দই মিষ্টির দর দ্বিগুণ এবং ট্যাক্সি স্ট্যান্ডগুলিও শূন্য। মানুষগুলি যেন মরিয়া হয়ে বিয়ে করছে চারদিকে। অলিক মনে মনে ভাবে, ভালোই হয়েছে, বেশ একটা জমকালো বাড়ি দেখে ঢুকে পড়তে পারলেই হলো। অলিক আজ প্রায় মরিয়া হয়ে সেই সন্ধ্যা থেকেই সন্ধান করে ফিরছে একটা বেশ ভালো আর জাঁকালো রকমের বিয়ে বাড়ি। অনেকগুলি বিয়ে বাড়ির দরজা থেকে ফিরে গিয়েছে অলিক। ভেতরে ঢোকেনি, কারণ বিয়ে বাড়ির চেহারাটাই পছন্দ হয়নি। এমন একটা বাড়ি চাই যেখানে খুব বেশি করে সমাদর আর অভ্যর্থনার উৎসব আজ জেগে উঠেছে। গণ্যমান্য আর সভ্যভব্যের ভিড়ও হয়েছে খুব। ভোজনের আয়োজনও ভুরি প্রমাণ। অঘ্রাণের শেষ মিটিং এর সমাদর আর দই সন্দেশ বেশ ভালো করে খেয়ে নিতে হবে। তাই মলমলের উড়নিটা পাকিয়ে এবং মালার মতো গলায় ঝুলিয়ে দিয়ে আজ একেবারে ভদ্রেশ্বর হয়ে উঠেছে অলিক। একটা বিয়ে বাড়িকে মনে ধরেছিল অলিকের। বেশ জাঁকালো রকমের ব্যাপার ভেতরে চলেছে মনে হলো, কিন্তু ব্যবস্থাটা একটু অসভ্য রকমের। নিমন্ত্রিতের দল ফটকে এসে কার্ড দেখিয়ে ভেতরে ঢুকছে। দেখে অলিক মনে মনে বলে, ও বাবা, এই যে ৮-৬ ব্যবস্থা এখানে তো হলো না। এই রাস্তাটাই ছেড়ে দিয়ে একেবারে অন্য একটা রাস্তায় চলে গেল অলিক। পরপর আরো কয়েকটা সানাই বাজা বাড়ি পড়ল, কিন্তু একটু সন্দেহ ভরা চোখে বিয়ে বাড়ির রকম সকম দেখে দরজা থেকেই সরে গেল অলিক। মনে মনে বলে ওঠে, এখানে তো তারি নিমিত্তি রোডের সেই লাল রঙা বাড়িটার মতো সন্ডা সন্ডা কতগুলো লোক এরকম বিশ্রী ভাবে চারিদিকে চোখ রেখে ঘুরে বেড়াচ্ছে। এখানে না বাবা, একবার কোন রকমে রক্ষা পেয়েছি, আর না। আবারও চলতে শুরু করে অলিক। চলতে চলতে একটা সিনেমা ঘরের বারান্দার দেওয়ালের ঘড়ির দিকে চোখ পড়ে অলিকের। রাত ৯টা। মুহূর্তের মধ্যে বিষণ্ণ হয়ে ওঠে অলিক। যা, ৯টা বেজে গেল। তবে কি শেষ লগ্নেও একটা মিটিং জুটবে না আজ? এই লেখা আছে কপালে। আচমকা অলিক দেখতে পায় গলির এই দিনহীন চেহারার বাড়িগুলির মধ্যেই একটা বাড়ির সামনে সানাই বাজছে। দুটো ট্যাক্সি এসে থেমেছে। ট্যাক্সি থেকে নামছে বর এবং গোটা 10 বরযাত্রী। শাঁখ বাজিয়ে ছুটে এলো ছোট ছোট ছেলে মেয়ের দল। হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে অলিক। হাত দিয়ে পরিশ্রান্ত কপালের ঘাম মোছে। তারপরই আর কোনো দ্বিধা না করে এই দিনহীন চেহারার বিয়ে বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে একটা উঠোন। উঠোনের একদিকে একটা গরুও বাঁধা রয়েছে দেখা যায়, আর একদিকে জায়গাটাকে নিকিয়ে আলপনা দেওয়া হয়েছে। দুটো পেঁড়ি আছে এবং একজন পুরুত ঠাকুরও বসে আছেন সেখানে তৈরি হয়ে। উঠোনের এক পাশে একটা উঁচু বারান্দায় শতরঞ্জির ওপর বর এবং বরযাত্রীরা বসেছিল। শটান ভেতরে ঢুকে বারান্দায় শতরঞ্জির ওপর বরযাত্রীদের কাছে বসে পড়ল অলিক। বরযাত্রীরা একটু সরে বসে। অলিকের স্বাচ্ছন্দ্যের জন্য আর একটু বেশি জায়গা করে দেয়। বিয়ে বাড়ির ফর্সা গেঞ্জি এবং ময়লা ধুতি লোকগুলির মধ্যে একজন টাকমাথা প্রৌঢ় বয়সের লোক একটু চিন্তিত ভাবে সাদা ধবধবে গিলে করা আদ্যির দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ কি ভেবে নিয়ে টাকমাথা লোকটা বিয়ে বাড়ির একটা কর্মব্যস্ত ছোকরার দিকে হাত তুলে কি যেন ইঙ্গিত করে। সতর্ক হয় অলিক, দরজার দিকে তাকায়। মনে মনে বলে, এই সেরেছে, এই দিকে দেখে কেন? তবে কি উঠে হাঁটা দেব? একটা পাখা হাতে নিয়ে ছোকরাটা দৌড়ে এসে গিলে করা আদ্যির গায়ে বাতাস দিতে আরম্ভ করে।
মনের হাসি চাপতে গিয়ে মুখ ভরে হেসে ফেলে অলিক। থাক থাক থাক, আমাকে আর বাতাস করতে হবে না। এ আসরে উপস্থিত সকল মূর্তির মধ্যে অলিকই একমাত্র রাশভারী, আর সবাই পলকা। অলিকই একমাত্র ভদ্রেশ্বর। এমন নিখুঁত সাদা ধবধবে সাজ আর কারও নেই। পাখার বাতাসের সমাদর ওরই গায়ে সবচেয়ে বেশি করে লাগবে, তাতে আর আশ্চর্য কি? এগিয়ে আসছে বিয়ের লগ্ন, কিন্তু বিয়ে বাড়িটা কেমন যেন বোবা বোবা হয়ে রয়েছে। উৎসবের কলরব ঠিক জাগছে না। লক্ষ্য করে অলিক, কোনে পক্ষের লোকগুলি কেমন যেন ভয় পেয়ে রয়েছে। সবচেয়ে ভীরু দেখাচ্ছে ওই টাক মাথা ময়লা ধুতিকে। ওই লোকটাই বোধহয় মেয়ের বাপ। বরযাত্রীরাও কেমন গম্ভীর। তার মধ্যে সবচেয়ে গম্ভীর হলো কালো একটা কোটের ওপর গরদের চাদর জড়ানো এবং খোঁচা খোঁচা সাদা পাকা দাড়ি এই লোকটা। অলিকের কাছেই যে বসে রয়েছে। অলিক মনে মনে বলে, এইটাই নিশ্চয়ই বরের বাপ। অস্বস্তি বোধ করে অলিক। হঠাৎ টাকমাথা লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে এবং অলিকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একবার একটু এদিকে আসবেন। সন্ত্রস্তের মতো চমকে ওঠে অলিক। হ্যাঁ, কেন? এই একটা কথা নিবেদন করবার আছে। টাকমাথার মুখের দিকে গম্ভীরভাবে অলিকও তাকিয়ে দেখে একবার, তারপর বলে, আচ্ছা চলুন। বারান্দার আর এক প্রান্তে একটু নিরিবিলি আলাপ করার জন্যই দাঁড়ালো টাকমাথা ময়লা ধুতি, তার সঙ্গে গিলে করা আত্মী। আপনি তো সম্পর্কে হলেন গিয়ে ছেলের কাকা। বর হলো আমার এই জ্ঞাতি ভাইয়ের ছেলে। আপনাকে দেখে একটু ভরসা পেয়েছি মশাই। দেখেই বুঝেছি আপনার মতো মানুষ কখনো অবুঝ হতে পারেন না। যদি দয়া করে ছেলের বাপকে একটু বুঝিয়ে সুঝিয়ে। ব্যাপারটা একটু খুলে না বললে তো কিছুই বুঝতে পারছি না। চুক্তির 150 টাকা এখন আর দিতে পারবো না। তা বেশ, তো দেবেন না? না দিলে কি বর উঠবে? এ তো এক ফ্যাসাদে পড়লাম। এখান থেকে মুক্তির পথ পাই কোথায়? অলিককে নিরুত্তর দেখে টাকমাথার চোখ দুটো ছলছল করে ওঠে। ওরা জানে না, আপনিও জানেন না। বিয়ের খরচটা জোগাড় করতে আমাকে কি কি করতে হয়েছে। একটা গরু বেচেছি, অফিসের দারোয়ানের কাছ থেকে 400 টাকার হ্যান্ড নোট দিয়ে 200 টাকা জোগাড় করেছি। আমার গিন্নির হাতে যেটুকু সোনা শেষ পর্যন্ত টিকে ছিল, তাই দিয়ে মেয়ের জন্য রুলি জোড়া করিয়েছি। এখন বলুন। অলিকের হাত চেপে ধরে টাকমাথা ময়লা ধুতি। আপনি শিক্ষিত মানুষ, আপনি বলুন দেখি, পাখা মিস্ত্রির কাজ করে যার পেট চলে, সেই লোককে যদি মেয়ের বিয়েতে 300 টাকা বরপণ দিতে হয়, তবে কি? তা 150 বুঝি আগেই দিয়ে ফেলেছেন? আগে, হ্যাঁ। খুব জোরে হাই তোলে অলিক। তারপর মনে মনে বলে, একটু বেশি হাঁটাহাঁটিতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, বড় তেষ্টাও পেয়েছে। পেটের ভিতর খিদেটাও যেন পাক দিচ্ছে খুব জোরে জোরে। কে জানে এর মধ্যে শাক চচ্চড়িও যে খাওয়াবে তার তো ভরসা পাইনি। একটা ফ্যাসাদে বেঁধে কিরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি যে হবে তা ঠিক আছে কি? কি করা যায় তার কিছুই বুঝে উঠতে পারে না অলিক। এদিকে টাকমাথা অলিকের হাত আরো শক্ত করে চেপে ধরে বলে, উদ্ধার করুন মশাই, উদ্ধার করুন। আরে আরে আরে, কি করেন? আরে মশাই, এত ঘাবড়াচ্ছেন কেন? তবে বলুন, কি উপায় হবে? বিয়ে হবে, আবার কি হবে? বর উঠবে তো? আরে বরের 14 পুরুষ উঠবে। টাকাটা? ও বাবা, সে ভার আমার। টাকমাথা ময়লা ধুতি সেই মেয়ের বাপ কৃতজ্ঞতায় বিচলিত হয়ে আরো একবার অলিকের হাত চেপে ধরে। অলিক
আরো স্পষ্ট করে আশ্বাস জানায়। শুনুন শুনুন, আমি ওদের বলে কয়ে সব ঠিক করে দিচ্ছি। আপনার কাছে কেউ টাকার দাবি করবে না। মুখের ভাষায় উত্তর দিতে না পেরে টাকমাথা ময়লা ধুতি অলিকের হাতে মাথা ঠেকায়। অলিক তার হাতটা আস্তে আস্তে গুটিয়ে নিয়ে বললে, যান যান, এইবারে বরযাত্রীদের ভালো মন্দ যা হোক কিছু খাইয়ে দেবার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করুন দেখি। ব্যস্তভাবে ঘরের ভেতর মেয়েদের ভিড়ের কাছে গিয়ে চিৎকার করে টাকমাথা মেয়ের বাপ। তৈরি হ, লগ্নের আর বড় বাকি নেই যে। বারান্দার অপর প্রান্তে শতরঞ্জির ওপর সমাসীন কালো কোটের ওপর গরদের চাদর জড়ানো বরের বাপ চেঁচিয়ে বলে, কিন্তু টাকাটা যে বাকি আছে। কালো কোটের দিকে ভুরু কুঁচকে একবার তাকায় অলিক, তারপর ব্যস্তভাবে এগিয়ে আসে এবং গম্ভীরভাবে জিজ্ঞেস করে, কত টাকা? আগে মানে পনের বাকি 150 টাকা। কাল পাবেন। কালকেই যে পাবো এমন ভরসা কি করে করি বলুন? যে একবার কথা ভাঙে সে যে আরেকবার। আমি কথা দিচ্ছি। কালো কোট বিচলিত ও বিস্মিত ভাবে তাকায়। আপনি না মানে আপনাকে তো চিনতে পারলাম না। একবার আমার সঙ্গে বাইরে আসুন তো, চিনিয়ে দিচ্ছি। চোখ বড় করে কালো কোট নিঃশব্দে এবং ভীতভাবে তাকিয়ে থাকে। আহা, বললাম তো বাইরে আসুন। 1 মিনিটের জন্য অনুগ্রহ করে বাইরে আসুন, তাহলেই চিনতে পারবেন। দ্বিধা কাটিয়ে কিন্তু একটু সন্দিগ্ধভাবে শতরঞ্জি থেকে উঠলেন কালো কোট। দরজার বাইরে এসে দাঁড়াতেই অলিক হাত তুলে দেখায়, ওই যে দেখছেন এপাড়ার শেষ বাড়িটা, ওই যে ফটকে আলো জ্বলছে। কালো কোট ভ্রু কুঁচকে দূরের বড় বাড়িটা দেখে। এ পাড়ারই শেষ বাড়ি। গলিটা যেখানে শেষ হয়েছে সেখানে ছোট একটা পার্ক আছে, সেখানে বিরাট 3 তলা একটা বাড়ি। ফটকের মস্ত মস্ত থাম দুটো এখান থেকেই স্পষ্ট দেখা যায়। ওদিকে দেখে কালো কোটের মুখে সম্ভ্রম ফুটে ওঠে। আগে হ্যাঁ, ওইটাই আমার বাড়ি, ভালো করে চিনে রাখুন। চিনলাম তো, কিন্তু কিন্তু কিচ্ছু নেই। কাল রাত্রে কোনো এক ফাঁকে সময় করে চলে আসবেন আমার কাছে, টাকাটা নিয়ে যাবেন। আগে আপনার সঙ্গে দেখা করতে কোনো অসুবিধে হবে না তো? এত বড় বাড়ি যদি ঢুকতে না দেয়? কিচ্ছু হবে না। দারোয়ানকে বলবেন ছোট বাবুর সঙ্গে দেখা করতে চান, তাহলেই হবে। আগে আমরা কাল সন্ধে 7টার সময় রওনা হব। বেশ তো, ঠিক সন্ধে 6টার সময় গিয়ে টাকাটা নিয়ে আসবেন। ও আরেকটা কথা, মেয়ের বাপকে সব কথা কিছুই জানাবেন না, শুনলে বড় লজ্জা পাবেন। শত হোক একটা প্রতিবেশী ছাড়া তো আমি আর কিছুই নই। এইবার তাহলে ভিতরে যাই। কালো কোট মন্ত্রমুগ্ধের মতো ঘাড় নাড়ে। একসাথে ভেতরে ঢুকে আবার শতরঞ্জির ওপর হাসি হাসি মুখ নিয়ে কৃতার্থভাবে বসলেন কালো কোট, তার পাশেই অলিক। কালো কোট একবার অলিকের দিকে তাকিয়েই হাঁক দিয়ে বলে, কই হে, কোনে পক্ষ এবার তৈরি হলেই তো হয়, লগ্নের আর বড় বাকি নেই যে। এতক্ষণে বিয়ে বাড়িতে একটা সাড়া জেগে ওঠে। একটু ব্যস্ততা, একটু চেঁচামেচি আর দৌড়াদৌড়ি। মেয়েরা উলু দিয়ে ওঠে, ওদিকে টাকমাথা ব্যস্ত হয়ে বলে, নাও নাও না, আমার দেরি করো না, শুভ কাজে এত বিলম্ব ঠিক না। নাও গো তোমরা, নাও নাও। এদিকে কালো কোটের সঙ্গে আলাপ করে গিলে করা আত্মী। তা ছেলে কি করে বেশ? গর্বে কালো কোটের ছাতি ফুলে ওঠে। কোটের বোতামটা একবার ঠিক করে নিয়ে বলে, আগে এই তো সবে 25 হলো। সাহেবী কোম্পানির হেড চাপরাশি, অফিসে ফুটবল খেলে। এই সাহেবদের আবার ওকে দলে না পেলে চলে না, বুঝলেন কিনা? তবে ছেলে বড় শৌখিন, রাত জেগে ওই একটাই নেশা, নোভেল পড়বে। কত বলি ওরে বাবা ঘুমো ঘুমো, তা নয়। তা যেমন গুণী ছেলে আমার, তার মানটাও তো রাখতে হবে নাকি? হ্যাঁ, বটেই তো বটেই তো। এগিয়ে আসছে অঘ্রাণ মাসের শেষ বিয়ের লগ্ন। আর ভালো লাগছিল না অলিকের। উসখুস করতে করতে গলা তুলে উঁকি দিয়ে মনে মনে বলে, কিন্তু এইটুকু একটা উঠোন, আর এই তো সরু ফালির মতো একটা বারান্দা, এর মধ্যে কোথায় যে খাবার আসর হবে কে জানে, খাওয়াবে কিনা তাই বা কে জানে। বর হলেন কোথাকার এক চাপরাশি এবং কোণে হলেন কোন এক পাখা মিস্ত্রির মেয়ে।
এমন বিয়ে বাড়িতে যে লুচি লুচি গন্ধ মেতে উঠবে এমন ভরসা নেই। এখন শাক চচ্চড়ি যা দেবার তা পাত পেড়ে দিলেই তো হয়। এদিকে কালোকোট ছেলের কথা আর থামাই না। ছেলে আমার বলেই দিয়েছে গরিবের মেয়ে ছাড়া ঘরে তুলবে না, তাই তো। কালোকোটের কথা শেষ হয় না, আচমকা টাক মাথা ও ময়লা ধুতে সেই মেয়ের বাপ হঠাৎ হন্তদন্ত হয়ে এসে অলিকের হাত ধরে। দাদা, ও দাদা, আপনি একবার ভেতরে আসুন। না না, মানে ভেতরে কেন? এখানেই তো। না 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 না, না এলে চলবে না, আসতেই হবে একটিবার। আসুন আসুন। এই রে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। অলিকের কোনো কথা না শুনেই টাকমাথা একরকম জোর করে যে ঘরে মেয়ে আর বউয়ের দল ভিড় করেছিল সেই ঘরের ভেতরেই গিলে করা আদিকে হাতে ধরে নিয়ে গিয়ে ঢুকলো টাকমাথা। এই যে, তোমরা একটু সরে দাঁড়াও দেখি। সরো সরো, উনি আমাদের জামাইয়ের কাকা। আজ উনি না থাকলে। বউয়ের দল সসংকোচে পাশে সরে গিয়ে দাঁড়ায়। মেয়ের দল দুচোখ তুলে অবাক হয়ে তাকিয়ে থাকে গিলে করা আত্মীর দিকে। ঘরের মেঝের ওপর রঙিন চেলি পরে একটি মেয়ে দুহাতে হাঁটু জড়িয়ে এবং মাথা হেঁট করে বসেছিল। টাকমাথা তাকে উদ্দেশ্য করে বলে, টুনিমা, ও টুনিমা, মুখখানা তোল দেখি। উঠে আয় মা, কাকা বাবু এসেছেন, প্রণাম কর প্রণাম কর। মুখ তুলে তাকায় মেয়েটা। বাচ্চা বয়সের একটা কচি মেয়ের মুখ। চন্দনের ফোঁটা আঁকা রয়েছে মুখের ওপর, চোখে কাজলও পড়েছে এবং একটা টিপ আছে কপালে। আয় 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 দেখি মা, উঠে আয় উঠে আয়, প্রণাম কর, কাকা বাবুকে প্রণাম কর। উনি না থাকলে আজ কি যে হতো। তোর ভাগ্যি যে এমন একখান কাকা শ্বশুর পেয়েছিস রে মা, কাকা শ্বশুর পেয়েছিস। মেয়েটা এতক্ষণ শুধু হাঁটুতে মুখ গুজে কেঁদেছে মশাই। কেন, কাঁদবার কি হয়েছে? আর কি হবে, বিয়ে হবে না শুনেছে, তাই আর কি। না না, কে বললে হবে না? কার সাধ্যে বিয়ে আটকায়? মেয়েটা উঠে দাঁড়ায়, আস্তে আস্তে এগিয়ে এসে গিলে করা আদির পায়ে ধীপ করে একটা প্রণাম করে। শিরশির করে একবার কেঁপে ওঠে গিলে করা আদির পা দুটো। আমাকে অস্ফুট স্বরে আরো কি একটা কথা বলতে চেষ্টা করে। তারপর মেয়েটার মাথায় হাত দিয়ে জোর গলায় চেঁচিয়ে ওঠে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, জন্ম এতি হও মা, জন্ম এতি হও। আসল কথা কি জানেন, বাপের দুঃখ বোঝবার মতো বয়স তো হয়েছে, তাই এসব গন্ডগোলের কথা শুনেই মাটা আমার কেঁদে ফেলেছে। মুহূর্তের মধ্যে গিলে করা আদিরও মনের ভেতর কেমন একটা গন্ডগোল হয়ে গেল। শটান একটা হাতে গিয়ে টুনি মার চিবুকটা যেন আদর করার আবেগে ছুঁয়ে ফেললো অলিক। হেসে হেসে ভ্রুভঙ্গি করে একটা ধমকও দেয়। খবরদার মেয়ে, খবরদার, কাঁদবি না বলে দিচ্ছি। আবার যদি কাঁদো বাছা, তুলে আছাড় দেব। হেসে ফেলে টুনিমা। চন্দনের ফোঁটা আঁকা কচি একটা মুখ। অলিকের অলিকত্ব আরো প্রচন্ড হয়ে ওঠে। গলা ছেড়ে একটা উল্লাসের সুরে অলিক ঘরের ভেতর ঘোমটা টানা বউগুলির দিকে তাকিয়ে বলে, একি আপনারা উলুদিন, জোরে উলুদিন। সবাই এরকম বোবাটে হয়ে দাঁড়িয়ে আছেন কেন? লগ্ন যে এগিয়ে আসছে। উলুধ্বনি জাগে, বরযাত্রীরা চঞ্চল হয়, বর উঠি উঠি করে, পুরুত নড়ে চড়ে বসে। টাক মাথা ময়লা ধুতির কাছে ব্যস্তভাবে বিদায় নেয় অলিক। ময়লা ধুতির হাতটা ধরতে গিয়েও ধরে না, বলে, আমাকে এবার বিদায় নিতে আজ্ঞা করুন কর্তা। সে কি এক্ষুনি না খেতে? না, সে আর পারবো না কর্তা। তা হয় না, খেতেই হবে। ছেড়ে দিন, যেতে দিন, আমাকে যেতে দিন। বাড়িতে আমার অফিসের লোক এসে বসে আছে, বড্ড জরুরি কাজ আছে বাড়িতে। যেতে দিন।
গিলে করা আদ্দির হাত শক্ত করে চেপে ধরে টাকমাথা ময়লা ধুতি, চেঁচিয়ে বলে, ও টুনিমা, যা তো, ও ঘর থেকে একটা ঠোঙায় করে 10টা সন্দেশ আর 1 গ্লাস জল চটপট নিয়ে এসে কাকাবাবুকে খেতে দে দেখি। আজ্ঞে বাবা, এক্ষুনি যাই। এক মুহূর্ত দেরি করে না টাকমাথার মেয়ে টুনিমা। সেখানেই মেঝের উপর একটা আসন পাতে একটা পেতলের রেকাবিতে সন্দেশ আর 1 গ্লাস জল নিয়ে এসে রাখে। ঘন ঘন উলুর রব বাজে, বউয়ের দল কনেকে ডাকাডাকি করে, এগিয়ে আসছে লগ্ন, আর মোটেই সময় নেই। টুনিমা তবু চন্দনের ফোঁটা আঁকা মুখ নিয়ে অলিকের সামনেই বসে থাকে। খেয়ে নিন কাকা বাবু, আপনার খাওয়া হলে তবে আমি যাব। মানে এই যে খাচ্ছি। টুনি বসে বসে কাকাবাবুর খাওয়া দেখে। আর একবার খুব জোরে উলু বাজল। বর উঠে গিয়ে বসেছে পিঁড়িতে। অলিকের খাওয়া শেষ হয়েছে, আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা দরজা পার হয়ে যায় অলিক। পিছু ফিরে একবারও তাকায় না। ধরা পড়তে হয়নি, কোনো বাধা পায়নি, কিন্তু যেন ভয়ানক জখম হয়ে যন্ত্রণাক্ত মূর্তি নিয়ে ছুটে চলে গেল অলিক সাদা ধবধবে গিলে করা আদ্দি। আজও সকাল থেকে সোডা, সাবান আর রিঠে নিয়ে কাপড় জামা কাচাকাচি আরম্ভ করেছে অলিক। ঘর থেকে বেরিয়ে এসে নাকছাবি জিজ্ঞাসা করে, আজও আবার মিটিং আছে নাকি? না, আজ আর মিটিং ফিটিং কিছু নেই। কালকের মিটিং এ ঘেমেছিলাম খুব। পাঞ্জাবিটা একটু ময়লা হয়ে গেছে, কেচে না রাখলে দাগ ধরে যাবে। অঘ্রাণের শেষ মিটিং এর তারিখ কালই পার হয়ে গেছে। আজ একবার ক্লাবে যাওয়া দরকার, কিছু কমিশনের চেষ্টা দেখতে। এছাড়া বাইরে বের হওয়ার কোনো তাগিদ আর নেই। জীবনের কোনো ঘটনার দিকে পিছু ফিরে তাকাবার অভ্যেস নেই অলিকের। আজ যা ঘটে কাল তা ভালো করে মনেও পড়ে না, ছাপ পড়ে না, দাগ লাগে না অলিকের মনে। কিন্তু আজ একটু দমনা হয়ে কাজ করছে অলিক। কাজের মধ্যেই হঠাৎ একবার এসে ফেলে। দূরান্তের একটা উলু উলু ধ্বনি যেন মনের ভেতর ঢুকে মাঝে মাঝে হাসিয়ে দিচ্ছে অলিকের মুখটাকে। কি যেন থেকে থেকে মনে পড়ছে, এবং বেশ চেষ্টা করে ভুলে যেতে হচ্ছে। বিকেল ফুরিয়ে যায়, সূর্য ডোবে, সন্ধে নামলেও আজ আর সানাইয়ের শব্দ জাগে না কোথাও। তবু একবার ছটফট করে ওঠে অলিক। তারপর বেশ ভালো করে আদ্দি ফরাসডাঙ্গার মলমল জড়িয়ে প্রস্তুত হয়। নাকছাবি দেখে জিজ্ঞাসা করে, বললে যে মিটিং নেই আজ? হ্যাঁ, নেই তো। ভৈরবতলা সেকেন্ড লেনের গলিতে অন্ধকার জমে। দরজার চৌকাঠের ওপর অলসভাবে দাঁড়িয়ে থাকে অলিক। ভাবতে থাকে এবং ভেবে কিছু উপায় ঠাহর করতে পারে না। শুধু মনে হয় আজ আর কিছুক্ষণ পরেই একটা ক্ষতি হয়ে যাবে না তো? কিন্তু কোথায়, কার ক্ষতি? এত তলিয়ে ভাবতে পারে না অলিক। অভ্যেস নেই। চুপ করে এতক্ষণ দাঁড়িয়ে থাকায় চোখ দুটোও যেন অবসাদে ঘুমন্ত হয়ে ওঠে। যেন অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যে একটা স্বপ্নের দিকে তাকিয়ে থাকে অলিক। কালো কোট আর কর্কশ দাঁড়ি সেই লোকটা আশুপদ্দারের গলির তেতলা বাড়িটার ফটক থেকে দারোয়ানের তাড়া খেয়ে ফিরে যাবে। 150 টাকার জন্য দাবি হেঁকে আবার গোলমাল বাঁধাবে কালো কোট। টাকমাথা ময়লা ধুতি অসহায় ভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। ভাবনার অগোছালো স্রোতে ভাসতে ভাসতে ডুবতে ডুবতে অলিক অস্ফুটে এক সময় বলে ওঠে, তাহলে কি টুনিমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না? কে জানে, হয়তো 150 টাকার শোকে পাগল হয়ে কালো কোটের দল কোণে ফেলে রেখেই চলে যাবে। আশ্চর্যের কিছু নেই, চুলোয় যাক। মলমলের উড়নিটাকে একটা কড়া পাক দিয়ে কাঁধের উপর রাখে অলিক। যদিও ক্লাবের চোরা ঘরে যাবার জন্য আজ আর এত সাদা সাজের কোনো দরকার ছিল না, মনের ভেতর
একটা রাগী ভোমরা যেন গুনগুন করছে। বিড় করে আপন মনে বলতে থাকে অলিক, আমি তো মেয়ের বিয়েটা দিয়েই দিলুম মাত্র 2-4টে কথার পেঁচে, আর তুমি বেটা মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠাতে পারছো না। কালো কোটটাকে 2টো কথার প্যাঁচে ঘায়েল করবার শক্তি নেই, বৃথাই মেয়ের বাপ হয়েছে। বুদ্ধিহীন আর শক্তিহীন টাক মাথা পাখা মিস্ত্রিটার উপর রাগ করতে গিয়ে পথের উপরই দাঁড়িয়ে পড়ে অলিক। তারপর ব্যস্তভাবে ঘরে ফিরে এসে ডাক দেয়, বউ, এই বউ। নাকছাবি অলিকের সামনে এসে দাঁড়ায়, হাত খোঁপাটা বাঁধতে বাঁধতে বলে, কি বলছো? শোন, সেই ছেঁচা সোনাটার টুকরো টাকরা কিছু আছে? নাকছাবি ভ্রুকুটি করে, সোনা? আরে হ্যাঁ গো হ্যাঁ, সেই যে ওই নাইট ডিউটির সময় একটা বড় লোকের ছেলে আমাকে পেরাইজ দিয়েছিল। দাম মন্দ হবে না, 150 টাকার কিছু বেশি হবে। নাকছাবি মাথায় হাত চাপড়ে বলে, কপাল আমার, সে তো 10 বছর আগের কথা। তা হোক গে না হোক, আছে কিনা বল। কি মন রে বাবা, রিসড়ে যাবার সময় নিজেই নিয়ে গিয়ে বেচে দিলে মনে নেই? ও নেই। আচ্ছা জাগে জাগে, তবে তো ল্যাঠা চুকেই গেছে। আরে কিসের কথা বলছো? হ্যাঁ না না, ও কিছু না কিছু না। নাকছাবি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর ঘরের ভেতরেই ছটফট করে ঘুরতে থাকে অলিক, যেন বের হবার মতো শক্তি পাচ্ছে না। কিন্তু না গেলেও নয়, সুস্থির হয়ে একবার দাঁড়ায় অলিক, আর বোধহয় তার 20 বছরের শট কপট চতুর জীবনের সব দক্ষতা ও শক্তি নিয়ে দাঁড়াবার দুঃসাহস মনে মনে আহ্বান করে, না 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 না, যেতে হবে যেতে হবে। টুনি মাকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থাও করে দিয়ে আসতেই হবে, যেতেই হবে। নাকছাবির দিকে তাকিয়ে অলিক বলে, শোন বউ, আজ একটা নতুন কাজে বেরোচ্ছি। যদি রাত্রে না ফিরি তবে সকালবেলায় বেলগেছে থানায় কিংবা হাসপাতালে একবার খোঁজ করিস আমার। কি কি বললে তুমি? আর্তনাদ করে অলিকের হাত চেপে ধরতে ছুটে আসে নাকছাবি, ধরতে পারে না অলিককে। আরে শুনে যাও, দাঁড়াও, কি অলক্ষণে কথা বলে গেলে গা। কোনো পিছু টানকে ভ্রুক্ষেপ না করে এক লাফে সরে গিয়ে দরজা পার হয়ে এবং ভৈরবতলা সেকেন্ড লেনের অন্ধকার ভেদ করে চলে যায় অলিক। 6টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। আশুপোদ্দারের গলির শেষ প্রান্তে 3তলা বাড়ির ফটকের থাম দুটো কত বড়। একটা থামের গা ঘেঁষে টুলের ওপর দারোয়ান বসে আছে নীল রঙের উর্দি আর হলদে রঙের পাগড়ি পরে। গিলে করা আদ্দি আজ তার অলিকতার সব দুঃসাহস দিয়ে যেন বিমল কুটিরকে অধিকার করেছে। ফটকের সম্মুখে সিমেন্ট বাঁধানো ফুটপাতের অংশটুকুর ওপর আস্তে আস্তে অথচ শক্ত করে পা ফেলে পায়চারি করে অলিক। অস্থির হয়ে ওঠে চোখের তারা দুটো, বিড়বিড় করে বলে, 6টা তো প্রায় বেজে গেল, কিন্তু কই কেউ তো আসছে না। বিমল কুটিরের বারান্দার দেয়ালে টুংটাং মিষ্টি শব্দে ঘড়ি বেজে ওঠে ঠিক 6টা। আশুপোদ্দারের গলির মিটমিটে আলো পার হয়ে উদ্বিগ্নভাবে হেঁটে হেঁটে বিমল কুটিরের ফটকে জোরালো আলোর সামনে এসে দাঁড়ালো ভিক্ষার্থীর মতো বিনয়ী ও লোভী একটি মানুষের মূর্তি, সেই কালো কোট। কিন্তু দুঃসাহসিক অলিক আজ আর কোনো ভয়ের ধার ধারে না। কালো কোটের দিকে তাকিয়ে স্বচ্ছন্দে হাসতে থাকে। এই তো ঠিক সময় মতোই এসেছেন। আপনার ওপর যথেষ্ট উপদ্রব করলাম, কিছু মনে করবেন না। আরে না না, মোটেই না মোটেই না। তবে আমার একটা কথা আপনাকে রাখতে হবে। বলুন। আজ টাকাটা আমি দিতে পারলাম না, কারণ সরকার মশাই কাজে আসেননি। কাল পাবেন, কিংবা পরশু, কিংবা যে কোনো দিন এসে নিয়ে যাবেন আপনি। আগে তাহলে কিন্তু আমি। তাহলে কি কোণে ফেলে রেখে চলে যাবেন? কোণের বাপের সঙ্গে ঝগড়া বাঁধাবেন? উত্তর দেয় না কালোকোট। কর্কশ দাড়ির দৃঢ়তা দেখে অলিকও ঘাবড়ে যায়।
কিন্তু মাত্র এক মুহূর্তের মতো, তার বেশি নয়। কালো কোটের দিকে তাকিয়ে অলিক প্রশ্ন করে, আচ্ছা, আপনি কি কাজ করেন বলুন তো? মানে কাপড়ের দোকানে কাজ করি। কি কাজ? খাতা লেখেন? আগে না, দারোয়ানের কাজ করি। আমার ব্যাংকে দারোয়ানের কাজ করবেন? মাইনে 80 টাকা, জল খাবার বাবদ আরো 15। কর্কশ দাড়ির অনড় দৃঢ়তা হঠাৎ বিচলিত হয়। হাত দুটো জোর করে বুকের কাছে তুলে নিয়ে এবং মাথাটা একটু ঝুঁকিয়ে কালোকোট বলে, আগে এত বড় উপকার যদি সত্যি করেন, তবে তবে আর কি বলবো, আপনার জীবন দীর্ঘায়ু হোক। তাহলে কথা দিচ্ছেন তো? কোন কথা আগে? হ্যাঁ, কথা হচ্ছে আসছে মাসেই আপনি আমার ব্যাংকে কাজ নেবেন, আর ওই টাকা পয়সার কথা তুলে আর কখনো মেয়ের বাপের সঙ্গে কোন রকম তর্কাতর্কি করবেন না। আগে বাবু, আপনি স্বয়ং যখন এর মধ্যে রয়েছেন, তখন আমার আর তর্ক করে কোনো দরকার নেই হুজুর। বেশ, এবার যান তাহলে। এবার আনন্দ করে বর কোণে তুলে নিয়ে বাড়ি চলে যান। আর সাবধান, মেয়ের বাপের কাছে টাকার কথা একেবারেই তুলবেন না। দু হাত জোড় করে এবং কোমর ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে কালোকোট বলে, যে আগে। চলে গেল কালোকোট। অলিকতার এমন একটা অগ্নি পরীক্ষাও স্বচ্ছন্দে পার হয়ে গেল গিলে করা আদি। বিমল কুটিরের ফটক পেছনে রেখে বড় রাস্তায় এসে ফেলে অলি। ফুটপাত ধরে সোজা চলতে থাকে। আজ আর কোনো কাজ নেই। আশুপোদ্দারের গলির মুখে এসে কিছুক্ষণ দাঁড়ায়, তারপর আবার বড় রাস্তার ফুটপাত ধরে এগিয়ে যায়। 7টা বেজে গেছে। বারবার একই জায়গায় কেন? অলিকের প্রাণটা যেন একটা বাঘিনীর আত্মা, যেন অনেক অন্বেষণের পর এই গলির ভেতরে তার হারানো শাবকের কচি গায়ের গন্ধ আবিষ্কার করেছে। তাই ঘুরে ফিরে এখানেই এসে দাঁড়াচ্ছে। সানাই বাজে না, আজ বিয়ের তারিখও নয়। আজ শুধু পাড়ায় পাড়ায় মেয়ে বিদায়ের পালা। এ পালা দেখতে কেমন, দুরন্ত একটা লোভে আকুল হয়ে জলজল করে অলিকের চোখ। বিয়ে বাড়ির আদর আর অভ্যর্থনা চুরি করতে আনন্দ আছে, তার জন্য যথেষ্ট লোভও আছে অলিকের। কিন্তু আজ যেন অলিকের দেহ আর মনের ভেতরে লোভের নাড়িগুলি বদলে গেছে নতুন হয়ে। লোভ হয় একটা মেয়ে বিদায়ের কান্না চুরি করতে, পৃথিবীর মেয়ের বাপগুলির বিষণ্ণ মুখ আর বেদনার্থ চোখগুলিকে নকল করতে। মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় একটি চন্দনের ফোঁটা আঁকা কচি মুখের দিকে তাকিয়ে শখের চোখের জল ফেলতে। লোভ সামলাতে পারল না গিলে করা আদি। জীবনের সব ঘটনা থেকে চিরকাল পালিয়ে এসেছে যে 20 বছরের অলিক, সেই গতকালের একটা পুরানো ঘটনার কাছে একটা নতুন লোভের আবেগে দেখা দিতে ফিরে যায়। জীবনে এই প্রথম। গলির ভেতরে তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে যেতে থাকে অলিক। হ্যাঁ, টুনিমা বিদায় নিচ্ছে। টোপর মাথায় বর রয়েছে দাঁড়িয়ে তার পাশে। একটা ট্যাক্সি এসে দাঁড়িয়ে আছে। বউয়ের দল মাথার কাপড় টেনে নিয়ে চোখ ঘষছে। কালো কোটের ওপর গরদের চাদর জড়িয়ে বরের বাপ দাঁড়িয়ে আছে একটা পুঁটলি হাতে। বরপক্ষের আরো 2-4 জন দাঁড়িয়ে আছে। পাড়ার কিছু লোকও এসে ভিড় করেছে। তাকমাথা ঠিক টুনিমার পেছনে দাঁড়িয়ে বারবার চোখ মুছছে। ধীরে ধীরে এগিয়ে আসে অলিক, আরো এগিয়ে যায় এবং টুনিমার খুব কাছে এসে দাঁড়ায়। ঘোমটা আছে, তবু টুনিমার মুখটা স্পষ্ট করেই দেখতে পায় অলিক। কি সুন্দর, কত কচি একটা চন্দনের ফোঁটা আঁকা মুখ রে। অলিকের 2 চোখ থেকে ঝরঝর করে জল গড়াতে থাকে। কালো কোট পুঁটলি হাতে নিয়ে অলিকের সামনে এসে কোমর ঝুঁকিয়ে দাঁড়ায় এবং সসম্ভ্রমে 2 হাত তুলে নমস্কার জানায়। আগে আমরা আসি তাহলে ছোট বাবু।
এই অধীনকে মনে রাখবেন। জোরে হাত ঘষা দিয়ে চোখটা একবার মুছে নিয়ে টাক মাথা বিস্মিত ভাবে প্রশ্ন করে, কে ছোট বাবু? কোন ছোট বাবু? কি বলছেন কি? আপনার প্রতিবেশী বিমল কুটিরের ছোট বাবু। টাক মাথা বিমরের মতো চারদিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় তিনি? আরে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছেন যিনি, দেখতে পাচ্ছেন না? মেয়ের জন্য এত কি কাঁদলেন যে চোখ অন্ধ হলো মশাই। ইনি তো আপনার জ্ঞাতি ভাই। কালোকোট ভ্রুকুটি করে, তার মানে আপনার ছেলের কাকা। বরপক্ষের একটা মজবুত চেহারার লোক এক লাফে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কে ছেলের কাকা? গিলে করা আদ্যের দিকে আঙুল তুলে টাক মাথা বলে, ওই যে উনি। পাড়ার লোকের জমাট ভিড়টা হঠাৎ টলমল করে উঠে এক মুহূর্তের মধ্যেই উগ্র হয়ে যেন ঘটনাটাকে চারদিক থেকে ঘিরে দাঁড়ায়। হল্লা তুলে জিজ্ঞাসা করে, কোন লোকটা? কোন লোকটা? কই 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 সে কার কথা বলছে? কোন লোকটা? কোথায়? অলিকের দিকে কঠোর ভাবে তাকিয়ে কালোকোট প্রশ্ন করে, আপনি কে মশাই? পাড়ার লোক চেঁচামেচি করে বলতে থাকে, আরে বিমল কুটিরের ছোট বাবুকে কে না চেনে? কিন্তু এ বেটা কে মশাই? আপনি? বরপক্ষের লোকেরা বলে, ছেলের কোনো কাকাই বরযাত্রী হয়ে আসেনি। সেই তো ছেলের কাকাদেরও কে না চেনে, কিন্তু এ শালা কে? শালা একটা অলিক এটা। পাড়ার লোকের মধ্যে একজন চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে আর একজন। স্তম্ভের মতো স্থির ও নির্বাক গিলে করা আদ্যির পেছন থেকে একটা জুতোর বাড়ি হিংস্র হয়ে আছড়ে পড়ে ঠিক তার বাঁ চোখের উপর। চোখ চেপে ধরে অলিক। পর মুহূর্তে জনতার কঠিন বেড়াজালটাকে যেন একটা সিংহলা জানোয়ারের মতো ঢু মেরে ভেদ করে মুক্ত হয়ে দৌড় দেয় অলিক। তাড়া করেও ধরা গেল না। আশু পোদ্দারের গলির আলো আর অন্ধকার থেকে যেন নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল অলিক। ভৈরবতলা সেকেন্ড লেনের ধুলোতে অঘ্রাণের সকালে চারিদিকে ঘিঞ্জির এক ফাঁকে কয়েক মুঠো মিষ্টি রোদ এসে লুটিয়ে পড়ে। উল্টোডিঙির খালের কুয়াশা উবে যেতে থাকে। একখণ্ড কাঠের তক্তার উপর আছাড় দিয়ে কাপড় কাছে অলিক। মাদিকের ভুরুর ওপর ক্ষতের দাগ পড়েছে, হাত দিয়ে ছুঁলেই বোঝা যায়। আর চোখে দেখা যায় দাগ পড়েছে সাদা মলমলের উড়নিতেও। চোখ ফাটা রক্তের ফোঁটা ফোঁটা লাল লাল দাগ। দাগের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলে অলিক। মুখের কাছে দাগ ধরা উড়নিটা তুলে ধরে, সাবান জলে উড়নিটাকে একবার চুবিয়ে নিয়ে তারপর জোরে আছাড় দিয়ে কাশতে থাকে। ভেজা লাল পেড়ে শাড়ি পরে টিকলো নাকে নাকছাবি এসে বলে, শোনো, আমি একবার বাইরে যাচ্ছি। অলিক তাকিয়ে দেখে নাকছাবির হাতে একটা মাটির সরার ওপর কয়েক মুঠো চাল এবং এক ঢেলা গুড় আর কয়েকটা বেলপাতা। এসব নিয়ে কোথায় যাচ্ছিস বউ? ভৈরবীতলায় পুজো দিতে। কিসের পুজো? মানত করেছিলাম। কিসের মানত? তা শুনে তোমার লাভ কি? বলি না, শুনলে খেতে তো আর হবে না। কাল ভরা সন্ধ্যেটার সময় একটা ডাকাতের মতো মুখ করে আর কি বলতে বলতে ঘর থেকে ছুটে বের হয়ে গেলে, মনে নেই? হ্যাঁ, মনে পড়েছে। তাতে তোর মানত করবার কি দরকারটা হলো? মানত করেছিলাম ঠাকুর যেন তোমার সব আপদ কেটে দিয়ে রাতের মধ্যেই তোমাকে ঘরে ফিরিয়ে দেয় গো। কাপড় কাচা থামিয়ে হো হো করে হাসতে থাকে অলিক। বাবা ভৈরব, এতদিনে তোর একটা কথা রেখেছে তাহলে, তাই না? রেখেছেন বই কি। কথাটা বলে মৃদু হেসে নাকছাবি তার পুজোর পসরা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অলিক পিছু ডাকে, ও বউ, বউ শুনছিস বউ? দাঁড়ায়, তারপর ফিরে তাকায় নাকছাবি। অলিক হেসে হেসে বলে,
আর কোনো মানত করবি না? বলো কি মানত করব? সেই মানতটা আরেকবার কর না। কোন মানত? মনে পড়ে না নাকছাবির? সারা জীবন ধরে কত ঠাকুরের কাছে কত মানতই তো করেছে। আজ আবার নতুন করে কোন পুরনো মানতের কথা তুলছে মানুষটা, নাকছাবি জানতে চায়। বলো না কোন মানতটা, মনে পড়ছে না যে। কোন মানত? টিকালো নাকে নাকছাবির মুখের দিকে একটা বেউফল দৃষ্টি তুলে অলিক বলে, সেই যে তোর কোলে একটা আসুক। চমকে ওঠে নাকছাবি, তারপরেই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আজ এতদিন পরে সেই মানতের কথা আবার তোলে কেন এই সন্ন্যাসীর মতো মানুষটা? কি লজ্জা! নাকছাবির শীর্ণ সাদা ঠোঁট দুটো মুহূর্তের মধ্যে লালচে হয়ে ওঠে অদ্ভুত একটা হাসির ছোঁয়া লেগে। যা, আমি চললাম। আরে থাম থাম, কথাটা ভালো করে না শুনে যাসনি। শুনলাম তো, আর একটু শুনে নে। আচ্ছা বলো। কিন্তু ঠিক করেছিস কিছু? কি চাইবি, ছেলে না মেয়ে? তুমি যা বলবে। তাহলে তাহলে মেয়ে, মেয়ে চাই, মেয়ে। পলকহীন চোখ তুলে তাকিয়ে থাকে অলিক। ঠান্ডা ও সাদা হৃৎপিণ্ডটা যেন একটা উত্তাপের জন্য তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে। বেশ তো, তাই হবে। আর দেরি করে না নাকছাবি, দরজা পার হয়ে ব্যস্তভাবে চলে যায়। অলিকও দৃষ্টিটাকে আবার ঘুরিয়ে নেয়, দুহাত চালিয়ে কাপড় কাচতে থাকে। আরো একবার সাবান জলে চুবিয়ে নিয়ে সাদা মলমলের উড়নিটাকে তক্তার উপর আছাড় দিতে থাকে অলিক। উড়নিটা সাদার উপর লাল লাল দাগগুলো ফিকে হয়ে আসছে, যেন মিলিয়ে যাচ্ছে কতগুলো ফোঁটা ফোঁটা চন্দনের দাগ। নীলের জলে ডুবিয়ে নিয়ে উড়নিটাকে আস্তে আস্তে একবার মেলে ধরে অলিক। চোখ দুটো বড় বড় করে বুঝতে চেষ্টা করে দাগগুলি কি সত্যি ঝাপসা হয়ে এলো, না চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা গল্প অলিক। গল্প পাঠে রূপন দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্তনু দত্ত, অরিজিৎ ভদ্র, দেবশ্রী দাস চৌধুরী, শোভন কামিলা, জৈত্রী বন্দ্যোপাধ্যায় ও আর্য জানা। পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ, ব্যবস্থাপনা ও সাউন্ড ডিজাইন অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।